So in the last class, I want to know that what is a identification signal যার মাধ্যমে সেল বুঝতে পারবে যে তার ক্যারিওপ্লাজমিক ইনডেক্সটা আর কনস্ট্যান্ট নেই, তাকে সেল ডিভিশন প্রসেসে পার্টিসিপেট করতে হবে। একটা সেল সেটা কি করে বুঝতে পারে, বা ইজ দেয়ার এনি সাবস্টেন্স যেটা কিনা এই সেল ডিভিশনকে প্রমোট করে? আমি জানতে চেয়েছিলাম এই কোয়েশ্চেনটা, আমরা কি বলতে পারবো কেউ? তাহলে এই যে সেল আমাদের যখন ডিভিশন প্রসেসে পার্টিসিপেট করবে কি করবে না সেটাকে পয়েন্ট আউট করার জন্যই আমাদের সেলের মধ্যে রয়েছে একটা স্পেসিফিক সাবস্টেন্স, এন্ড দ্যাট ইজ কল্ড মাইটোজেন। So mitogen are that substance which identify any kind of change take place in the nucleocytoplasmic ratio. So সে যেই মাত্র পয়েন্ট আউট করবে তার উপর বেস করেই কিন্তু সে সেলকে স্টিমুলেট করে, প্রমোট করে ডিভিশনটাকে। তো তাহলে এই যে মাইটোজেন দেখ, এই মাইটোজেনকে আমরা দুটো ভাগে ডিভাইড করছি। ফার্স্ট, প্লান্টের ক্ষেত্রেও আমরা দেখেছি কিছু মাইটোজেন রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিমাল বডিতেও দেখ কিছু মাইটোজেন আছে। তো লেটস স্টার্ট উইথ প্লান্ট মাইটোজেন। আমরা প্লান্ট হরমোন পড়েছি, and সেই প্লান্ট হরমোনে আমরা দেখেছিলাম there are some phytohormone, auxin, gibberellin, isn't it? So সেই হরমোনগুলো সেল ডিভিশন করায়, সেই হরমোনগুলো সেল ডিভিশন করায়, isn't it? তাহলে এই যে হরমোনগুলো এদেরকে আমরা বলছি প্লান্ট মাইটোজেন। কিন্তু তোর আমার বডিতে, অ্যানিমাল বডিতে, again there are two types of animal mitogen and they are known as EGF and PDGF. ঠিক আছে, EGF and PDGF. So আমাকে কেউ কি বলতে পারবি এই EGF and PDGF এর পুরো নাম কি? EGF এর পুরো নাম কি? Anyone? Please write down the chat box. Shubhradeep, what is the full form? Very good, Shuklima. Epidermal, very good, Shostika. Epidermal growth factor. EGF এর পুরো নাম epidermal growth factor. দেখ, epidermal এই টার্মটা আসছে আমাদের স্কিন প্রোটেক্টিভ লেয়ার এপিডার্মিস। তাহলে এই এপিডার্মিসের কোনো সেল যদি এফেক্টেড হয় তাহলে সেই ক্ষেত্রে ওর যে ফ্যাক্টরটা সেই রিজনের সেলগুলোকে ডিভিশনে প্রমোট করায়, দ্যাট ইজ কল্ড EGF, epidermal growth factor, right? Whereas PDGF এটার মানে কি? ফুল ফর্ম প্লেটলেট derived growth factor. Very good. So তাহলে এই EGF and PDGF, these two are animal mitogen. So তাহলে এই মাইটোজেনের প্রেজেন্সেই সেল আইডেন্টিফাই করলো and ultimately that take part in division. But please আমাদের এই পয়েন্টটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে কোনোদিনও কোনো সেল ডিরেক্টলি ডিভিশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না। তার কারণ তাকে প্রথমে নিজেকে রেডি হতে হবে এবং রেডি হবার পরেই সে সেল ডিভিশন প্রসেসে পার্টিসিপেট করে। আর তাই সেলের মধ্যে একটা মেকানিজম আমরা দেখতে পাই which is known as একটা সাইকেল, যাকে আমরা বলছি সেল সাইকেল, তাই না? কোষ চক্র আমরা
নামটা শুনেছি। তাহলে এই যে সেল সাইকেল, the duration of the cell cycle vary from organisms to organism and also from one cell type to other. প্রত্যেকটা অর্গানিজমস এর ক্ষেত্রে এই সেল সাইকেলটা কিন্তু ভ্যারিয়েবল। লাইক আমরা যদি দেখি একটা ইস্টের যে সেল, তার সেল সাইকেল কমপ্লিট হতে অলমোস্ট 90 মিনিটস টাইম ও নিচ্ছে। উল্টো দিকে আমাদের বডিতে, হিউম্যান বডিতে এই সেল সাইকেলটা অলমোস্ট 24 আওয়ার্স ধরে রান করছে। তার মানে দেখ, প্রত্যেকটা অর্গানিজমস টু অর্গানিজম সেল সাইকেলের টাইম ইজ ভ্যারিয়েবল। তো এইবার এই যে সেল সাইকেল, তাকেই আমরা দুটো পার্টে ডিভাইড করেছি। ফার্স্ট পার্টটাকে আমরা নাম দিয়েছি ইন্টারফেস। ফার্স্ট পার্ট ইজ ইন্টারফেস। এই যে ইন্টারফেস, এই ইন্টারফেস দশাতে কিন্তু সেল শুধুমাত্রই নিজে প্রিপেয়ার হয়, এখানে কিন্তু কোনো রকম ডিভিশন হয় না, আমরা জানি এটা। and the second phase is called M phase. M phase, তাহলে ইন্টারফেস and M phase, এই দুটো ফেজের মাধ্যমেই এখানে কিন্তু এই সেল সাইকেলটা রান করে। and যদি আমাদের কাছে জানতে চায় who gave the concept of cell cycle, বলতো দেখি শুভ্রদীপ, who gave the concept of cell cycle? সঙ্গীতা, শুভ্রদীপ, আমি ওদের দুজনকে দিলাম কোয়েশ্চেনটা, আমরা তারপরের পার্টে যাচ্ছি, তারপরে আমি নয়তো আনসার বলবো। তো এবার এই যে ইন্টারফেস, আমি এইমাত্র বলছিলাম সেল এই ফেজে এসে নিজেকে প্রিপেয়ার করে, এন্ড এই ইন্টারফেসেরও আমরা বলে থাকি তিনটে ফেজ আসছে। The first one G1, then S, then G2. G1, S and G2, তাই না? and এই G1, S, G2 এই তিনটে ফেজে নিজেকে তৈরি করার পর তারপরেই ও ডিভিশনাল ফেজ বা এম ফেজে পার্টিসিপেট করতে পারে। তো তাহলে এটা ধর যদি আমাদের সেল সাইকেলটা যদি হয়, সবসময় মনে রাখবি এই সেল সাইকেলের মেজরিটি টাইম ও কিন্তু কন্ট্রিবিউট করে এই ইন্টারফেজে, ঠিক আছে? সেল সাইকেলের মেজরিটি টাইমটাই ও কন্ট্রিবিউট করে এই ইন্টারফেজে। আমি ডায়াগ্রামটা কমপ্লিট করলেই তোরা দেখতে পাবি। G1, S, G2, G1, S, G2, তাহলে এই তিনটে ফেজ নিয়েই আমি লিখেছিলাম ইন্টারফেজ হয়েছিল। আর এই ইন্টারফেজ হবার পর তারপরেই ও যাবে এম ফেজে, ঠিক আছে? তো এই এম ফেজের ক্ষেত্রে দেখ, আমরা বলছি এম ফেজকে দুটো পার্টে ভাগ করা হয়, ক্যারিওকাইনেসিস 1 and cytokinesis 1. Karyokinesis 1 and cytokinesis 1. আর এই যে ক্যারিওকাইনেসিস 1 তার আন্ডারেও আমরা জানি, এখানে সাইটোকাইনেসিস লিখে রাখলাম, ক্যারিওকাইনেসিস এন্ড সাইটোকাইনেসিস, সেখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, আর এটা পুরোটা হয়ে যাবার পরেই তারপর ও পার্টিসিপেট করে সাইটোকাইনেসিসে। তো তাহলে এই যে সেল সাইকেল, এই সেল সাইকেলের ফার্স্ট ফেজ আমরা বলে থাকি দিস G1, and এই G1 কে সেই কারণে আমরা বলছি দিস ইজ দ্য ফার্স্ট growth phase. This is the first growth phase. Again, এই সেল সাইকেল কে, এই G1 কে আমরা বলে থাকি পোস্ট মাইটোটিক ফেজ। পোস্ট মাইটোটিক ফেজ কেন বলা হচ্ছে? তার কারণ মাইটোটিক ডিভিশন, সেল ডিভিশনের পরবর্তী দশায় এই G1 টা শুরু হয়। এগেন দেখ,
পয়েন্টে আমরা বলছি ইট ইজ অলসো নোন অ্যাজ প্রি সিনথেটিক ফেজ। তার কারণ এরপরেই এই সিনথেসিস ফেজটা শুরু হচ্ছে, তাই না? সংশ্লেষ দশা শুরু হয়, তাই একে আমরা বললাম প্রি সিনথেটিক ফেজ। এন্ড এগেন এই ফেজে যদি কাজগুলো ঠিকঠাক ভাবে না হয় তাহলে কিন্তু সেলের একটা গ্যাপ, একটা পজ পড়ে যায়, এবং তাই একে আমরা বলছি ফার্স্ট গ্যাপ ফেজ। তো তাহলে জি1 ফেজকে আমরা এই চারটে নাম দিয়েছি, এন্ড আই হোপ এই চারটে নামের পিছনে যে রিজন গুলো সেটা আমাদের কাছে ক্লিয়ার। তো এবার আমরা দেখে নেব এই জি1 ফেজে কি কি হচ্ছে। ফার্স্ট ওয়ান, আমরা বলে থাকি আরএনএ এন্ড প্রোটিন সিনথেসিস অকার। আরএনএ এবং বিভিন্ন রকমের প্রোটিন সংশ্লেষ করছে। এবার যদি প্রোটিনের সংশ্লেষ ঘটে, লাস্ট ফেজটাকে বলছি ফার্স্ট গ্যাপ ফেজ, তার কারণ এই ফেজে কিছু নির্দিষ্ট কাজ সেলকে করতে লাগে। তো সেই কাজগুলো যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে সেখানে সেলের একটা গ্যাপ বা একটা পজ পড়ে যায়। তো তাই একে আমরা বলছি ফার্স্ট গ্যাপ ফেজ। তো এখন দেখবো সেলের সেই কাজগুলো কি কি। ফার্স্ট ওয়ার্ড আমরা এখানে মনে রাখবো আরএনএ এন্ড protein synthesis take place. RNA and protein synthesis take place. এবার প্রোটিন সিনথেসিস হওয়া মানেই সেই জায়গা থেকে সেলের প্রোটোপ্লাজমিক মাস, সাইটোপ্লাজমিক মাস আস্তে আস্তে ইনক্রিজ করবে। তো তাহলে আলটিমেটলি সেল সাইজ ইনক্রিজেস। ক্লিয়ার? এন্ড নট অনলি দ্যাট, এই ক্ষেত্রে সেলের মধ্যে কিছু নির্দিষ্ট অর্গানেল রয়েছে যারা কিনা ইনক্রিজ করতে থাকে নিজেদের নাম্বার। লাইক ধর সেলের মধ্যে রয়েছে একটা গলগি বডি, সেটা এখন দুটো হবে, কিন্তু এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমি যে লাইনটা বলবো, সব অর্গানেল তাদের নাম্বার ইনক্রিজ করে না। তাহলে কোন কোন অর্গানেলের নাম্বার ইনক্রিজ হয় না বলতে পারবি? আমি আগে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, সেল সাইকেলের কনসেপ্ট কে দিয়েছিলেন? শুভ্রদীপ আর আমি সোহম, ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম, পারবো বলতে? নো, আমি সেটা বলিনি। বর্ণময় তোরা যে আনসারটা দিচ্ছিস সেটা আমার আনসার নয়। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটার আনসারটা বলে আমি এই কোয়েশ্চেনটাতে যাচ্ছি। Cell cycle concept was proposed by scientists Howard and Pell. Howard and Pell, right? And এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে কোন কোন অর্গানেল তার নাম্বার ইনক্রিজ করে না, and that organelles are mitochondria, chloroplast, আমি এখানে এক্সেপশন বলে লিখে রাখলাম কিন্তু, mitochondria, chloroplast and centriole। এই তিনটে অর্গানেল এখানে এই ফেজে তাদের নাম্বার ইনক্রিজ করে না। এই ফেজে আমি কিন্তু বারবার রিপিট করছি। এন্ড এরপর দেখ, তো তাহলে এই ক্ষেত্রে আমি নেক্সট পয়েন্ট হিসাবে রাখছি যে নিউক্লিওটাইড, এটিপি and different type of enzyme for DNA replication synthesis take place in this phase। তাহলে এর পরের পয়েন্ট নিউক্লিওটাইড, এটিপি and enzyme for DNA replication synthesis take place in this G1। and এবার দেখ, এই যে টোটাল সেল সাইকেলে তোরা অ্যাপারেন্টলি দেখতেই পাচ্ছিস যে this G1 is longer, isn't it? সবথেকে বেশি টাইম ধরে এই G1 টাই হচ্ছে, and it is most variable in time. It is most variable in time, and the average time taken by this G1 phase is 42%. Just think,
টোটাল সেল সাইকেলের 42% এই G1 এই ও কাটায়। তার মানে যদি আমি হিউম্যান সেলের রেসপেক্টে বলি, মোটামুটি ভাবে 10 থেকে 11 ঘন্টা ও G1 ফেজেই থাকে, isn't it? তাহলে G1 এর এই যে কাজগুলো, এই প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের মনে রাখতে হবে। বুঝতে পেরেছিস? তো এবার সোহম দেখ, এই G1 এর এই যে কাজগুলো ও যদি সবকটা ঠিকঠাক ভাবে করতে পারে, তবেই কিন্তু ও G1 থেকে এস ফেজে যাবে। বোঝা গেল? যদি সবকটা কাজ প্রপারলি ও পারফর্ম করতে পারে, তবেই ও প্রমোটেড হবে এস ফেজে, আদারওয়াইজ কিন্তু প্রমোটেড হবে না। এবং সেই ক্ষেত্রে ও প্রমোট হবে কি হবে না সেটাকেও কনসিডার করার জন্য আমরা জানি সেলে থাকে চেক পয়েন্ট। তো আপাতত আমি মনে করছি G1 কে যা যা টার্গেট দেওয়া হয়েছিল ও সেই সব কাজ ঠিকঠাক ভাবে করেছে, রাইট? এবং সেই কাজগুলো ঠিকঠাক ভাবে করার জন্য ও আপাতত এস ফেজে প্রমোটেড। ক্লিয়ার? তো তাহলে এই যে এস ফেজ, এই এস ফেজকে আমরা বলে থাকি সিনথেসিস ফেজ। This S phase is known as synthesis phase, and this phase is very important phase. Why? Because chromatin fibers are early stage of a chromosome, and each early chromosome at the end of S phase comes to have 2 chromatin traits. That means এই ফেজে এই যে ক্রোমাটিনের নাম্বার ইনক্রিজ করছে, সেটা কেন হয়? তার কারণ সবথেকে আগে ডিএনএ রেপ্লিকেশন প্রসেসের মাধ্যমে তার অ্যামাউন্টটাকে ইনক্রিজ করে, ডাবল করে। এবং এই কারণে আমরা বলছি, দেখ এনসিইআরটি লাইন, if the initial amount of DNA is denoted as 2C, if the initial amount of DNA is denoted as 2C, then it increases to 4C. তাহলে যদি ও 2C থাকে, এস ফেজের পর সেই হয়ে যাবে 4C। বুঝতে পারা গেল? তার মানে এই ফেজে গিয়ে ওর ডিএনএ কন্টেন্ট becomes double. And not only that, centriole also replicate. তাহলে centriole G1 এ রেপ্লিকেট করেনি, centriole রেপ্লিকেট করলো এস ফেজে। And এই এস ফেজে histone proteins are synthesized. Histone proteins are synthesized. Clear? তাহলে দেখ, এই এস ফেজে যদি আমরা অ্যাভারেজ টাইম কনসিডার করি, that is 30% of the cell cycle. 30% of the cell cycle. বোঝা গেল? তাহলে এস ফেজ, তার কাজ, তার কন্ট্রিবিউশন আমরা দেখলাম। বাট এখন আমি একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোদের কাছে জানতে চাইবো, what does it mean by this C? C stands for what? বর্ণময় শোভিত, what is C? তাড়াতাড়ি, let's see. দেবাদ্রিতা বলছে chromosomal content. No. C stands for, the full form of this C is C value. C value, very important term. So what is C value? Yes, Shobit, the amount of DNA present in a cell, in a diploid cell. একটা diploid cell, তাদের রয়েছে 46 ক্রোমোসোম। তাহলে সেই 46 ক্রোমোসোম যে অ্যামাউন্টে ডিএনএটাকে ক্যারি করে, তাকেই আমরা বলি তার সি ভ্যালু।
এই সি ভ্যালু যদি ডাবল না হয় তো তখন তাকে কিন্তু আমরা স্টাডি করতে পারবো না। কেন পারছি না দেখ, প্রথমত এই সি ভ্যালুর ইউনিট ইজ পিকোগ্রাম। The unit of C value is picogram and human male আর human female এর ক্ষেত্রে এই C value আলাদা আলাদা। Please write down. Human female contains 6.500 picogram DNA. Sorry, human female contains 6.500 picogram DNA and human male contains 6.436 picogram DNA. তাহলে মনে থাকবে তো, হিউম্যান ফিমেল বডিতে ডিএনএ এর পরিমাণ বেশি 6.500 and human male বডিতে it is 6.46. তো আপাতত একটু বোঝ যে আমার সেলেতে এই 6.500 পিকোগ্রাম ডিএনএ রয়েছে। তো আমার সেল ডিভাইড করলো, তো এখন দুটো ডটার সেল তৈরি হয়েছে, তাহলে সেই দুটো ডটার সেলে ডিএনএ কন্টেন্ট অর্ধেক হয়ে যাবে, মানে 3.250 এরকম করে আসবে। তাহলে আমার যে ডটার সেলটা তৈরি হলো সেই ডটার সেলে ডিএনএ এর পরিমাণটা কমে যাচ্ছে না কি রে? আমার ডটার সেলগুলোতে আমার মাদার সেলে যে পরিমাণ ডিএনএ ছিল সেই ডিএনএ এখানে আর নেই। তাহলে তাকে কি করতে হবে না, প্রথমেই যদি সে ডিএনএ কন্টেন্টটাকে ডাবল করে নিতে পারে তাহলে ডটার সেল ইকুয়াল অ্যামাউন্টের ডিএনএ পাবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই 2C মানে ডিপ্লয়েড সেল, এই ডিপ্লয়েড সেলে এখন ডিএনএ কন্টেন্ট ডাবল হলো and that becomes 4C. This point is very very important সঙ্গীতা। আমরা মোটামুটি আমি দেখেছি ক্লাসেতে 70 to 80% স্টুডেন্ট এই সি কে বলে ক্রোমোজোমাল কন্টেন্ট, ক্রোমাটিন কন্টেন্ট, বাট আজকের ক্লাস থেকে কিন্তু আমরা শিখলাম যে সি স্ট্যান্ডস ফর সি ভ্যালু, রাইট? সবার মাথায় ঢুকেছে তো? তো তাহলে আমি জাস্ট একবার ব্রিফ করছি। The C stands for C value, that means the amount of DNA present in diploid cell. তো একটা সেল যখন ডিভাইড করে, আমি নরমাল মাইটোসিসের রেসপেক্টিভলি বলি, দুটো ডটার সেল প্রোডিউস করেছে, তাহলে সেখানে ডিএনএ ইকুয়ালি শেয়ার হবে। তাহলে সেই ক্ষেত্রে ডিএনএ এর পরিমাণ ও যদি ডাবল না করতো তাহলে ডিএনএ এর পরিমাণ অর্ধেক হয়ে যেত। তো সেটা ও কখনোই চাইবে না, ও সবসময় চাইবে ডিএনএ এর অ্যামাউন্ট মাদার সেল অ্যাজ ওয়েল অ্যাজ ডটার সেলে যেন ইকুয়াল থাকে, আর তাই এস ফেজে গিয়ে ও ডিএনএটাকে ডাবল করে নেয়। ইজ ইট ক্লিয়ার বর্ণময়? সো তাহলে দিস এস ফেজ, ভাইটাল ফেজ, ডিএনএ ডুপ্লিকেশন টেক প্লেস, সেন্ট্রিওলের ডুপ্লিকেশন হলো, হিস্টোন প্রোটিনের সিনথেসিস হয়েছে, এন্ড এরপরেই ও চলে যাবে G2 ফেজে। তো এই G2 ফেজকে আমরা নাম দিয়েছি দেখ সেকেন্ড গ্রোথ ফেজ, সেকেন্ড গ্রোথ ফেজ। এগেন একে আমরা নাম দিচ্ছি পোস্ট সিনথেটিক ফেজ, পোস্ট সিনথেটিক ফেজ। এগেন যেহেতু সিনথেসিস দশার পরে হচ্ছে, এই দশার পরে মাইটোসিস হয়, তাই একে আমরা নাম দিয়েছি প্রি মাইটোটিক ফেজ। ক্লিয়ার? এন্ড তার সাথে আমরা এটাকে বলছি সেকেন্ড গ্যাপ ফেজ। তার মানে দেখ G1 এর রেসপেক্টেই নামগুলো এখানে চেঞ্জ হচ্ছে, সেকেন্ড গ্যাপ ফেজ, রাইট? সো এই G2 ফেজে আমরা যদি টোটাল কন্ট্রিবিউশন দেখি, মনে রাখবে ইট ইজ অনলি 21%। তাহলে G2 কন্ট্রিবিউশন ইজ 21%। আর মোটামুটি ভাবে আমরা দেখতে পাই এস ফেজে সেল সব কাজ ঠিকঠাক করে এবং তখনই ও G2 তে প্রমোট হয়, এবং এই G2 তে ওই যে G1 এ আরএনএ এর প্রোটিন সিনথেসিস শুরু হয়েছিল এটা শেষ হয় G2 তে এসে, এবং মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট
G2 তে এসে ডুপ্লিকেশন করায়। Please remember this point. Mitochondria and chloroplast duplication take place in G2. And আরেকটা পয়েন্ট মনে রাখবি, alpha and beta tubulin protein are synthesized in this phase. Alpha and beta tubulin proteins are synthesized in this phase. আর এই টিবিউলিন প্রোটিনের কাজ কি? স্পিন্ডেল ফাইবার তৈরি করতে সাহায্য করে, বেম তন্তু তৈরি করতে সাহায্য করে। তো তাহলে যেহেতু এই ফেজেও গ্রোথ হচ্ছে, তাই একে আমরা বললাম সেকেন্ড গ্রোথ ফেজ। সংশ্লেষ দশা বা সিনথেসিসের পরে হয়েছে, তাই তাকে আমরা বললাম পোস্ট সিনথেটিক ফেজ। এগেন মাইটোটিকের আগে হয়েছে, তাই প্রি মাইটোটিক ফেজ। এন্ড এই ক্ষেত্রে এই কাজগুলো G2 তে যে টার্গেট গুলো দেওয়া আছে সেগুলো যদিও ঠিকঠাক না করে, তাহলেও আবার সে স্টপ করে দেবে ফার্দার মুভমেন্ট, আর তাই একটা গ্যাপ তৈরি হয়, and that's why it is called second gap phase, right? So তাহলে দেখ আমরা এই যে সেল সাইকেলের ইন্টারফেজে ফিচার গুলো কিন্তু স্টাডি করলাম, রাইট? আলফা আর বিটা টিবিউলিন স্পিন্ডেল ফাইবার ফরমেশনে হেল্প করে, বেম তন্তু গঠন করতে সাহায্য করে, এন্ড আমরা জানি সেই স্পিন্ডেল ফাইবারের সাহায্য নিয়েই ক্রোমোজোমাল মুভমেন্ট গুলো হয়, তাই নয় রে? কি রে, তাই তো? তাহলে এই জায়গা থেকে কিন্তু আমরা এই পয়েন্ট গুলো মনে রাখবো। তাহলে আমাদের প্রত্যেককে G1, S and G2 এই তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এন্ড যদি সব কাজ ঠিকঠাক হয়, নিজেকে কমপ্লিটলিও রেডি করতে পারে, তবেই ও এই এম ফেজে পার্টিসিপেট করতে পারবে, আদারওয়াইজ পারবে না। So this is all about the cell cycle. I hope it is clear to all of you.